সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরেফ। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা তীব্রভাবে হাঁটু ব্যথায় ভুগছেন এবং এই হাঁটু ব্যথার কারণে অনেক পরিবারের সদস্যরা সিঁড়ি দিয়ে ওঠানামা করা একদমই বন্ধ করে দেন এবং তাদের জন্য এই কাজটি অনেক বেশি কষ্টদায়ক কিংবা যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। তবে সিঁড়িতে ওঠানামা করা যাবে কি না একজন হাঁটু ব্যথা আক্রান্ত রোগীকে, এবং এক্ষেত্রে করণীয় বিষয়গুলো কি হতে পারে, এবং হাঁটু ব্যথা আক্রান্ত রোগীকে সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা, দর্শক আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রায় প্রতিটি পরিবারে কোনো না কোনো সদস্য দেখা যায় হাঁটু ব্যথায় ভুগছে এবং এই হাঁটু ব্যথায় আক্রান্তের যে ঝুঁকি কিংবা প্রাদুর্ভাব এটা প্রতিনিয়ত সারা দেশে বাড়ছে। একটু জানতে চাই, হাঁটু ব্যথার কারণে এই যে আমরা বিষয়টা নিয়ে কথা বলছি যে সিঁড়ি দিয়ে ওঠানামা করা কষ্ট হয়ে যায়, কি কারণটি আসলে? প্রথম হলো আমরা একটা হাঁটু আমরা আগে দেখি। এটা একটা হাঁটু। এই হাঁটু সারা দিন অনেক কাজ করে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জয়েন্ট অফ দ্য বডি, শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জয়েন্ট। আপনাকে বসতে, উঠতে, চলতে ফিরতে হাঁটুতে কষ্ট হতেই পারে এবং আমাদের হাঁটুতে কষ্ট হয়। যেমন ধরেন একটা গাড়ির চাকা যত ঘোরে সে তত ক্ষয়প্রাপ্ত হয়, বোল্ড হয়ে যায়। ঠিক এই হাঁটু যত ব্যবহার হয় তত এখানে কষ্ট ডেভেলপ হতেই পারে। হাঁটুতে কষ্ট হয়, এই কষ্টর চিকিৎসা রোগী করে না বলে রোগী কষ্ট পায়। এ কেমন কথা? রোগী কষ্ট পায়, হাঁটুর চিকিৎসা করে না বলে সে কষ্ট পায়, এটা হলো কথা? ইয়েস ইট ইজ। যেমন ধরেন আমি এই হাঁটুতে ব্যথা পেলাম, আমি হাঁটুতে ব্যথা পাওয়ার পরে বা কোনো কারণে টুইস্ট হতে পারে, কোনো কারণে চাপ লাগতে পারে, কোনো কারণে আমি পড়ে যেতে পারি, কোনো কারণে আমার আঘাত লাগতে পারে, হাঁটুতে কষ্ট হতে পারে। আমার জুতো অসঠিক হলেও হাঁটুতে কষ্ট হতে পারে, আমার কোমরে কষ্ট হলেও হাঁটুতে কষ্ট হতে পারে। আমরা কি করি, হাঁটুতে কষ্ট হলে আমরা প্রথমেই চিকিৎসকরে না দেখিয়ে আমরা মহল্লার ওষুধখানা থেকে আমরা ওষুধ কিনে খাই। একদম। এ প্রসঙ্গে আমি আপনার মাধ্যমে এদেশের মানুষকে, রোগীকে বলবো, আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আমাদের দেশে এখন অনেক নি স্পেশালিস্ট, একজনকে দেখান না, হাতের কাছেই ডাক্তার, অনেক নি স্পেশালিস্ট, তাকে দেখিয়ে ওষুধ খান। কিন্তু তা করে না। তা না করে সে কি করে, নিজে নিজে ওষুধ কিনে খায়। ব্যথা হলে, যখনই ব্যথা হয়, আস্তে আস্তে হাঁটুটা এরকম বাঁকা হয়ে যায়, যে এরকম সোজা থাকে হাঁটু, ব্যথা হওয়ার জন্যে হাঁটু বাঁকা, অর্থাৎ পূর্ণ সোজা আর সে গ্র্যাজুয়ালি করতে পারে না। একটা সময় পূর্ণ বাঁকাও সে করতে পারে না এবং নিচে নামাজ পড়তে পারে না। তখন তার বোধগম্য হয় লেটস গো টু ডক্টর। তখন সে ডাক্তারের কাছে আসে, মানে একদমই যখন না পারলেই নয় তখন গিয়ে যায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তখন তো অনেক দেরি হয়ে গেছে। একদমই। একটু বলে রাখি, এই হাঁটুতে যে ব্যথা হয়, এই ব্যথাটা আবার একটা এইজের সঙ্গে রিলেটেড। আচ্ছা আচ্ছা। যদি অল্প বয়সে সে 5-7 বছরের মধ্যে ব্যথা হয়, এটাকে আমরা অনেক সময় রিকারেন্ট ডিসলোকেশন বলে থাকি। এছাড়া যদি 15 বছরের মধ্যে ব্যথা হয়, আমরা এটাকে অস্টিওকন্ড্রাইটিস বলে থাকি। এরপরে 25 বছরে যদি হাঁটু ব্যথা হয়, আমরা সেটাকে মিনিসকাস বলে থাকি, মিনিসকাস ইনজুরি। এরপরে যদি উপরের দিকে যেতে থাকবে, অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জের জন্য হতে পারে। এবং যতগুলো কষ্ট হবে ততগুলো কষ্টের জন্যে হাঁটুর মেইন দুটো প্রবলেম হয়। একটা হলো হাঁটুর পেছনের মাংস, আর একটা হলো হাঁটুর সামনের মাংস দুর্বল হবেই, উইক হবেই। আর এদের দুর্বলতা, উইকনেসের জন্যে আপনার রেঞ্জ অফ মুভমেন্ট, এই হাঁটু আর সোজা হয় না, এই হাঁটু আর সোজা হয় না, এই হাঁটু আর বাঁকা হয় না, এটা হবেই। তো সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনার হাঁটুর কষ্ট হবে তখনই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা হতে পারে না।
আপনার হাতের কাছেই এখন আমাদের দেশে প্রচুর ডাক্তার যারা হাঁটু সম্পর্কে অত্যাধিক অভিজ্ঞ, তাদের একটি সঠিক উপদেশ আপনার হাঁটু কষ্ট থেকে আপনাকে দ্রুত মুক্তি দেবে। তাহলে কেন আপনি ওই চিকিৎসকের কাছে যাবেন না? ওই চিকিৎসক তো আপনাকে হেল্প করছে। এখন আপনি চলে আসেন যে হাঁটুর এখানে যদি আমরা দেখি, তাহলে হাঁটুর আমরা মাংসের কথা বলছি, আমরা হাঁটুর জয়েন্ট মোবিলিটির কথা বলছি। হাঁটুতে লিগামেন্ট প্রবলেম হয়, এই যেখানে দেখা গেছে দেখেন মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট, এটা মোটা লিগামেন্ট, এটাতে বেশি কষ্ট হয়। আমাদের যে হাঁটু টুইস্ট হয়, অনেক সময় মেয়েরা উঁচু হিল পরে, শাড়ি পরে, অনেক সময় টুইস্ট হতে পারে, স্প্রেইন হতে পারে, এই মিডিয়াল কোলাটেরাল লিগামেন্টে স্ট্রেইন হয়। এবং এর চিকিৎসা খুব সোজা। আপনি বাইরে থেকে হাঁটুটাকে চাপ দিয়ে এরকম ধরলে রুগী বলবে ইয়েস ইয়েস ব্যথা পাচ্ছি আমি এখানে। আপনি ওখানে একটু মার্ক করেন, মার্ক করে আপনি ওখানে ডিপ ফ্রিকশন করেন, আল্ট্রাসাউন্ড থেরাপি করেন, আপনি দেখবেন যে আপনার রিলিজ হয়ে গেছে, পেইন রিলিজ হয়ে গেছে, পেইন রিলিফ হয়ে গেছে, আপনার এখন ব্যথা নাই। সাথে ওই যে মাথার মধ্যে রাখতে হবে কি হয়, রেঞ্জ কমে যায়, রেঞ্জ বাড়ায় দিতে হবে। আর এই হাঁটুর সামনের মাংস পেছনের মাংস শক্তি বাড়ায় দিতে হবে। আমি শুধু ব্যথার চিকিৎসা করে যদি আমি ছেড়ে দেই, তাহলে আবার ব্যথা নিয়ে আসবে, কারণ পা সোজা হবে না, পা বাঁকা হবে না। সেজন্য আমি বলবো যে শুধুমাত্র রেঞ্জ বাড়ালে হবে না, তার লিগামেন্টের চিকিৎসা করতে হবে। লিগামেন্টের চিকিৎসা করলে হবে না, রেঞ্জ বাড়াইতে হবে। রেঞ্জ বাড়ানোর সাথে আরেকটা রেঞ্জ বাড়ানোর সাথে সাথে আপনাকে তার মাসল পাওয়ার বাড়ায় দিতে হবে। যখন এই মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট আপনি চিকিৎসা করবেন, মিডিয়াল কোলাটেরাল লিগামেন্টের কিছু ফাইবার অ্যাটাচড আছে মিডিয়াল মিনিসকাসের সাথে। আপনাকে মিনিসকাস টেস্ট করতে হবে, যে মিনিসকাস টেস্ট করে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে তার মিনিসকাসে কোনো প্রবলেম আছে কিনা। যদি মিনিসকাসে প্রবলেম থাকে, আপনি মিনিসকাসের ফিজিক্যাল চিকিৎসাটা করে দেন। এবং অ্যাডভাইস যদি আপনার দরকার হয়, অ্যাডভাইস টু দ্য নি সার্জন, যদি নি সার্জনের দরকার হয়, তো এই পর্যায়ে নি সার্জারি দরকার হয় না, কারণ আমরা যে পর্যায়ে থাকি এখানে সার্জারির কোনো রোল নেই, নাই। তো সুতরাং এখান থেকে হবে। অন্যদিকে যখন আপনি সিঁড়িতে ওঠানামা করবেন, এখন সিঁড়িতে আপনি যাচ্ছেন, তাহলে আপনি কোন হাঁটু দিয়ে উঠবেন? যে আপনার ডান হাঁটুতে প্রবলেম, কোন হাঁটু সিক? ডান হাঁটু সিক। কোন হাঁটু স্ট্রং? বাম হাঁটু স্ট্রং। যখনই আপনি সিঁড়ির স্টেপে যাবেন, তখন ওঠার সময় অলওয়েজ ইউজ দ্য স্ট্রং নি। আচ্ছা, স্ট্রং নি কোনটা? লেফট নি। ব্যথা নেই সেটা লেফট নি দিয়ে আপনি ওঠেন, কিন্তু রোগীরা অনেক সময় অল্টার করে ফেলে। ইয়েস, মানে যেইটাতে ব্যথা সেটাই আগে ফেলে, মানে তার অল্টারনেটিভ পাটা আগে ফেলাটা খুব বেশি জরুরি। তো সেজন্যে রুগীকে এটা বলতে হবে। তাহলে এখন রুগী তো উঠে গেল ভালো পা দিয়ে, নামবে কোন পা দিয়ে? নামবে হলো নামার সময় উইক লেগ অথবা অ্যাফেক্টেড লেগ অথবা সিক লেগ। তাহলে আপনার কোন পা খারাপ? ডান পা, আপনি ডান পা দিয়ে নামেন। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে যখন উঠবে তখন যেই পাটাতে ব্যথা রয়েছে তার অল্টারনেটিভ পাটা ব্যবহার করবে, আবার নামার সময় যেই পাটাতে ব্যথা সেটাই ব্যবহার করবে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিচ্ছি। আপনি যখন সিঁড়িতে যাবেন, নর্মালি আমরা ওঠার সময় হাঁটু প্রবলেম থাকলে আমি পায়ের সামনের অংশ ব্যবহার করি। আপনাকে পায়ের হিল পর্যন্ত ব্যবহার করতে হবে। নাম্বার 1, এখানে আপনার ওয়েট ট্রান্সফার করতে হবে। সেকেন্ড ওয়ান হবে, আমরা সাধারণত শরীরের আগে হাঁটু নেই, হাঁটু বেন্ড করে আগাই। একদমই আপনাকে হাঁটু পরে নিতে হবে, আপনার শরীর আগে যাবে। তাহলে একটা হলো পূর্ণ পা সিঁড়িতে নিতে হবে, যেন আপনার হিল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, যখনই আপনি ওঠার চেষ্টা করবেন, এই যে দেখেন ওঠার চেষ্টা করছি, আমার শরীর সামনে যাচ্ছে, হাঁটু নয়। আচ্ছা, আমরা শরীরটাকে পিছিয়ে রেখে যেন সিঁড়ি দিয়ে না ওঠার চেষ্টা করি। সামনে গিয়ে আগে বডিটাকে সামনে আগাতে হবে, তারপরে পাটা আগাতে হবে। এতে আপনার হিপ জয়েন্টের যে গ্লুটস মাসেলের কথা বলছি, এখানে আপনার আমাদের আছে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, মিডিয়াস মিনিমাস মাসেল, তারা কাজ করবে। এবং যখনই আমি শরীর সামনে নিয়ে যাব, তখনই আমার এই সোয়াস মাসেলটা লম্বা হবে। আচ্ছা, আদারওয়াইজ আমি যখনই হিপ বেন্ড করবো, এরকম দেখেন হিপ বেন্ড করলেই সোয়াস
খাটো হয়ে যায়। আচ্ছা, তার মানে সোয়াস মেজর মাসলটাকে যদি আমি ঠিক রাখতে চাই, শরীরকে আগে রেখে বা শরীরটাকে হাঁটুর আগে যাবে, হ্যাঁ হাঁটু পরে যাবে, সামনে যেন ঝুঁকিয়ে রাখি। ইয়েস, এটা খুব বেশি জরুরি। এটা খুবই দুটো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যেগুলো আসলে আমরা অনেকে জানি না। হাঁটু ব্যথাটি আসলে কোমর ব্যথা থেকে আসছে, নাকি শরীরের অন্য কোথাও থেকে আসছে, নাকি এটার জন্য ওজন দায়ী, এই বিষয়গুলো নিয়ে জানাটা আসলে খুব বেশি জরুরি। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, প্রথম হলো যে রুগী যখন আমার কাছে বা আমাদের চেম্বারে আসে, তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করি। এই অ্যাসেসমেন্ট শব্দটা আমি আমার প্রতিটি অনুষ্ঠানেই আমি বলে থাকি, অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট কি? ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। তখন আমরা হাঁটুর অ্যাসেসমেন্ট করার জন্যে আমরা অ্যাসেসমেন্ট টেবিলে নিয়ে রুগীকে বলি শুয়ে যেতে, এবং তার যে হাঁটু প্রবলেম ওই হাঁটুকে আমরা এক্সপোজ করি। যখনই আমরা এক্সপোজ করি, অধিকাংশ রুগী দেখি যে হাঁটু সে শুয়ে আছে কিন্তু তার পা সোজা নাই, আচ্ছা হাঁটুর পিছনের অংশ নিচে লাগে না, আচ্ছা, একটু বেন্ড হয়ে বেন্ড হয়ে আছে, বেন্ড হয়ে থাকার জন্যেই ফাঁকা হয়ে আছে। তাহলে আমরা কি করব? আমরা ওখানের মেজারমেন্টটা নিয়ে ফেলে, আমাদের কাছে গনিওমিটার থাকে, গনিওমিটার দিয়ে আমরা এটা কত ডিগ্রি তার কম আছে, সাধারণত 15, 10, 5 ডিগ্রি তো থাকেই কমন, কম, সোজা করতে পারে না, তার ব্যথা হবে। এরপরে আমরা তার পেটালার মুভমেন্টটা দেখি, অনেক রুগীরই পেটালার মুভমেন্ট কম থাকে। এরপরে দেখি এই যে আমরা হাঁটু দেখতে পাচ্ছি, দেখেন এখানে এই যে পেটেলাটাকে আমি বাইরের দিকে দিয়ে এই চাপ দিয়ে দেখলাম ব্যথা। এই যেখানে একটা পেটেলার এখানে একটা স্মুথ এরিয়া আছে, যেটা এখানে কি হয়, আর্টিকুলেশন করে ফিমারের সাথে। এখানে স্মুথ এরিয়াতে যখনই চাপ দিই ব্যথা, এদিকে চাপ দিলে অনেক সময় ব্যথা, নিচের দিকে কম ব্যথা, উপরের দিকেও কম, বাট এই দুটো খুব কমন। তাহলে এখানে আমরা বের করি, এটাকে আমরা বলি কোয়াড্রিসেপস এক্সপানশন, এর প্রবলেম। আচ্ছা, এরপরেই চলে যাই আমরা তার ল্যাটারাল লিগামেন্ট আর মিডিয়াল লিগামেন্ট। তবে ল্যাটারালি খুব কম কষ্ট হয়, মিডিয়ালি কষ্ট বেশি হয়। দেখেন আল্লাহ সৃষ্টি করছেন এটা মিডিয়ালি, কষ্ট বেশি হয় বলে এটা মোটা, এটাকে মোর প্রোটেক্ট করছে। ল্যাটারালি কষ্ট কম হয় বলে এটা চিকন, এটাকে অত প্রোটেক্ট করেনি আল্লাহ পাক। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী, মহান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই জন্যই এই হাঁটুর অবস্থা এই, উনি এটা ভেবেই জানিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আমরা দেখব তার মাসেল পাওয়ার কতটুকু। মাসেল পাওয়ার সামনে দেখলাম, পেছনে দেখলাম, এরপরে আমরা বের করব তার কোন দিকে প্রবলেম, ভিতরে বাইরে বের করে আমরা নোট করে নেব যে তার কোন অংশে প্রবলেম। এরপরে আমরা দেখব এখানে তার পেছনের দিকে মাসেল আছে দুইটা, একটা হলো পিছন থেকে উঠে, কাপ থেকে উঠে এসে দুই পাশে লাগছে, এটাকে আমরা গ্যাস্ট্রোকিনিমিয়াস বলি। আর একটা এখানে মাসেল আছে, এর পিছনে আর একটা মাসেল আছে, যে মাসেলটা আমাদের জাম করতে, লক করতে অনেক সাহায্য করে। এই মাসেলটাকে আমরা দেখব তার কোথায় ব্যথাটা আছে, বের করে ফেলবো, করে এটা টাইট আছে কিনা এবং আগের জায়গায় আছে কিনা, নর্মাল আছে কিনা। তার টাইট তো থাকবেই। কেন টাইট থাকবে? কারণ এটা তো নিত বেন্ড হয়ে আছে। যখনই বেন্ড হয়ে আছে তাহলে পিছনের মাংসগুলো কি হবে, খাটো হবে। তাহলে এই টাইটনেসটা আমরা দেখে দিলাম। বিশেষ করে লং হেড অফ গ্যাস্ট্রোকিনিমিয়াস বেশি টাইট থাকে। অর্থাৎ আপনি যদি পায়ের গোড়ালিকে সামনের দিকে আনেন, হাঁটুকে সোজা করতে দেন, হাঁটু সোজা হচ্ছে না, পায়ের গোড়ালি উপরের দিকে আসছে না, ইটস টাইট। তাহলে এই টাইটকে যদি আমরা লম্বা না করতে পারি তাহলে ব্যথা যাবে কেন? কতগুলো ফ্যাক্টর আমরা বলছি দেখেন। একটা হলো রেঞ্জ অফ মুভমেন্টের কথা বলছি, মাসেল পাওয়ারের কথা বলছি, আমরা মাসেল টাইটের কথা বলছি। এখন আমরা মাসেল উইকনেস বা স্ট্রং বা উইক কী আছে। স্ট্রং তো থাকবেই না, কারণ নি সিক, যেহেতু সিক নি তাহলে তার মাসেলগুলো থাকবে সিক, এবং সেই মাসেলগুলো কি হবে, মাসেলগুলো হবে উইক। অর্থাৎ তার নিকে এরকম সোজা করবে পারে না, উইক। নিকে বেন্ড করবে অনেকক্ষণ পারে না, কেন? উইক। তখন আমাকে চিন্তা করতে হবে যে আমরা এটার জন্যে কি করব। আর একটা জিনিস মনে রাখবেন যে এই নিতে যে ব্যথা হয় বা ব্যথা বেশি বেড়ে যায়, আমাদের বডি ওয়েট যদি 1 কেজি বেড়ে যায় নর্মাল থেকে, তাহলে 4 গুণ কষ্টই নিতে হয়। অথচ আমরা এটা কেয়ারই করি না, আমরা কখনো এটা কেয়ারই করি না। এই জন্যে নি কেয়ার
করা উচিত। আপনি যদি নিকে কেয়ার না করেন, নি আপনাকে কেয়ার করবে না। আপনি রিক্সায় সাধারণত আমরা সাধারণ মানুষ আমরা বেশি ব্যবহার করি রিক্সা। তো রিক্সাতে গিয়ে বসবো, আমার তো পা বেন্ড হয় না, রিক্সা তো বসতে পারে না, পা লম্বা করে বসতে হবে। রিক্সায় এক পা বাঁকা করে এক পা লম্বা করে বসতে হবে, কারণ এটা তো বেন্ড হয় না। একদমই। তো সেই জন্যে আমার আপনার প্রথম দিকেই যখনই আমার নিতে এরকম প্রবলেম হয় তখনই আমাদের এটাকে কেয়ার করতে হবে। ইনস্ট্যান্ট কোনো চিকিৎসকের কাছে যাওয়া জরুরি বা ইয়েস, ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া জরুরি, কারণ আমরা সময় ক্ষেপণ করি, Yes. নিজেদের মতো করে চলছি এবং আমরা চিন্তা করছি যে ব্যথা করছে, ব্যথা হয়তো বা শেক দিলে বা কোনো পেন কিলার খেলে কমে যাবে, কিন্তু এটার জন্য যে একটা পার্টিকুলার এক্সারসাইজ করা প্রয়োজন, চিকিৎসকের কাছে গেলেও কিন্তু তিনি শিখিয়ে দেন যে আপনি পার্টিকুলার একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান, তিনি আপনাকে শিখিয়ে দেবেন যে কোন কোন ধরনের এক্সারসাইজগুলো আপনার জন্য কার্যকর। কিন্তু আমরা আসলে কতজন এক্সারসাইজগুলো করি দৈনন্দিন জীবনযাত্রায়, এটি আমাদের বড় ক্ষতির কারণ। এক্সারসাইজকে আপনার জীবনের পার্ট অ্যান্ড পার্সেল করতে হবে। যেমন একজন রিলিজিয়াস পারসন সে 5 টাইমস প্রে করে, রাইট টাইমে রাইট অবস্থানে প্রে করে। ঠিক আপনাকে যদি আপনি যদি প্রেয়ারের সাথে নিকে মিলিয়ে দেন যে আমি সকালের প্রেয়ারের পরে আমার এই নির এক্সারসাইজগুলো আমাকে করতে হবে, তাহলে আপনি করতে পারবেন, এটা আপনার ভুল হবে না। আপনি যদি ভাবেন যে দুপুরের প্রেয়ারের পরে আমি এতটুকুন এক্সারসাইজ করব, আর মাগরিবের প্রেয়ারের পরে আমার একটু বেশি এক্সারসাইজ করতে হবে, এই এক্সারসাইজ পার্টিকুলার এক্সারসাইজের সাথে আপনাকে অবশ্যই একটু দৌড়াতে হবে। আপনার ট্রেডমিলে দৌড়াইলে সবচেয়ে ভালো, একটা স্পিড দিয়ে আপনি ট্রেডমিলে দৌড়ান এবং দেখবেন যে আপনি যখনই ট্রেডমিলে দৌড়াচ্ছেন আপনি আগের চেয়ে ভালো বোধ করছেন। অন্যদিকে নিয়ের একটা বেসিক এক্সারসাইজ আছে যেটা দিয়ে আপনি শুরু করবেন। আপনি নিটাকে নিয়ে এরকম বেডে নিলেন, নিয়ে ওর নিচে একটা ছোট্ট ধরেন একটা কৌটা ইয়া করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে হাঁটুর নিচে দেন, দিয়ে এখন এই যতটুকু পারেন সোজা করেন, আবার সোজা করেন। মানে আমার হাঁটুর নিচে একটা সাপোর্ট দিব, কাপড় দিলে হবে না, কাপড় নরম, হ্যাঁ। একটা ছোট্ট ধরেন একটা টিনের মতো বা একটা রোলার একটা কিছু পাওয়া যায় শক্ত, ওইটাকে আপনি একটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে হাঁটুর শক্ত কিছু একটাকে টাওয়াল দিয়ে পেঁচিয়ে দিলেন, সাপোর্ট দিতে হবে, দেন দেওয়ার পরে আপনি সেটাকে মুভমেন্ট করতে এই যে মুভ পাটাকে, এই যে মুভ করেন, পাটাকে মুভ করেন। এখন প্রথমে হালকা মুভ করেছেন, আস্তে আস্তে আপনি ডিপ যান অ্যান্ড হোল্ড ইট। আপনি এখন মুভ করে হোল্ড করেন কত 5 সেকেন্ড, 1001 থেকে 1005 গুনতে পারেন। মানে কি স্যার সেক্ষেত্রে শূন্যে ভাসিয়ে রাখবে পাটাকে? না, ওই যে নিচে থাকবে, হাঁটুর নিচে যে সাপোর্টটা আছে এটা ওই সাপোর্টের উপরে থাকবে। শূন্যে ভাসিয়ে রাখলে আবার আপনার অন্য জায়গার মাসেলের বেশি কাজ করবে, এইটাতে কম কাজ করবে। আপনার এখানেই রাখতে হবে, হিলটা উঠায় দিতে হবে। ইউ হোল্ড ইট দেয়ার। তারপরেও দেখা 5 বার 5 সেকেন্ড 1005 গুণে এই সময়টা রাখেন। গ্র্যাজুয়ালি সময়টাকে আপনি বাড়ান, 6 করেন, 7 করেন, 10 করেন, অ্যান্ড আপনি এখন 5 বার করছেন, পরবর্তী সময় 7 বার 10 বার আপনি করেন। এবং আপনি এখানে যে জিনিসটা করবেন সেটা হলো প্রপারলি সঠিকভাবে যেন এটা সোজা হয়, এবং আস্তে আস্তে ওই নিচের যে শক্ত জিনিসটা ছিল ওটা সরিয়ে দেখেন যে এখন আপনার এই হাঁটুর নিচের অংশটা বিছানার সঙ্গে লেগে যায় কিনা, স্ট্রং হলো কিনা বা নিচে একদম লাগছে কিনা। খুব গুরুত্বপূর্ণ তথ্য, একদম শেষ প্রান্তে চলে এসেছে। স্যার, যে সমস্ত ব্যক্তিরা আসলে হাঁটু ব্যথায় ভুগছেন, দেখা যায় আমাদের দেশে 40 ঊর্ধ্ব মায়েরা, বাবারা বা প্রত্যেকটি ব্যক্তি এই সমস্ত যন্ত্রণায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি বলবো যে আপনারা অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন, বিশেষ করে যিনি নি স্পেশালিস্ট, এবং আমার যে প্রফেশনাল আছে ফিজিওথেরাপি চিকিৎসক, তারা আপনাকে অনেক অনেক বেশি উপকার করতে পারবে, কারণ তারা যে চিন্তাভাবনায় নিয়ের অ্যাসেসমেন্ট করে অন্য লোক সেভাবে নাও করতে পারে। সুতরাং তাদেরকে আপনি একবার দেখাবেন, অ্যান্ড নিয়মিত এক্সারসাইজ করবেন। মনে রাখবেন একটা শব্দ, ঔষধের নাম কি? এক্সারসাইজ। আপনার ওষুধের নাম কি? হাঁটুর যে চিকিৎসা করেন, এক্সারসাইজ। একদমই, মানে এক্সারসাইজের বিকল্প কোনো কিছু হতে পারে না হাঁটু ব্যথা রোধে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা হাঁটু ব্যথা রোধে
প্রত্যেকে দিনে অন্তত 30 মিনিট হাঁটাচলা করে নিয়মিত পরিশ্রম করে নিয়মিত কাজ কিংবা অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেকে অ্যাক্টিভ রাখে এবং আমাদের বিশেষজ্ঞের দেওয়া পরামর্শগুলো মেনে চলুন এবং কোনো সমস্যা হলে ব্যথানাশক ওষুধ না খেয়ে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান। আপনার সমস্যাটি সমাধানে তিনি বলে দেবেন যে কোন এক্সারসাইজটি আপনার জন্য কার্যকর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।